প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। সাথে আছি আমি তাসরিমা নাহেদ। ডিজিটাল মার্কেটিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে আজকাল। নিজেদের পণ্য বা সেবা প্রচার ও প্রসারের জন্য এখন অনেকেই বেছে নিচ্ছেন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও প্রাতিষ্ঠানিকভাবেও অনেকেই ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে। তেমনই একটি প্রতিষ্ঠান বিজকপের কথা জানবে এবার। ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ডিজিটাল মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পণ্য বা সেবার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সবখানে। বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে অনেকেই কাজ করছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। তেমনই একজন তরুণ নাহিদ হাসান, যিনি আউটসোর্সিংয়ে ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে এখন নিজেই গড়ে তুলেছেন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম বিজকপ। সো আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে অনলাইনের সাথে কানেক্টেড ছিলাম। অনলাইন থেকে কিভাবে আর্ন করা যায়, ব্লগিং, এই ব্যাপারগুলো দেখতাম। সো আমার পড়াশোনা শেষ হওয়ার পরে 2010-এ তখন ওডেক্স নামে একটা মার্কেট প্লেস ছিল। এই মার্কেট প্লেস থেকে হচ্ছে আমার ইনিশিয়াল কাজ করা শুরু। সেখানে একটা অ্যাকাউন্ট খুলে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে হচ্ছে আমার কাজ করা শুরু। সো আমরা যখন ওডেক্সে কাজ করতাম, সো বেসিক্যালি আমরা তখন ইউএস বেসড যে কোম্পানিগুলো আছে তাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সলিউশন প্রোভাইড করতাম। সো আমাদের আসলে শুরুটা মার্কেট প্লেস দিয়ে গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে, তারপরে আমরা ইউএসের সাথে সাথে হচ্ছে গিয়ে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বিশেষ করে যে ইংলিশ স্পিকিং ডেভেলপ কান্ট্রিগুলো আছে সেখানে আমাদের সার্ভিসকে আমরা এক্সপান্ড করা শুরু করি। তারপরে যেটা হচ্ছে যে আমরা একটু আইডেন্টিফাই করলাম যে আমরা যাদের হয়ে কাজ করছি, সো তারা আসলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারা হচ্ছে যে মার্কেট প্লেসের থ্রুতে বাংলাদেশ থেকে কিছু রিসোর্স হায়ার করে কাজটা কম্পারেটিভলি কম কস্টে করিয়ে নেওয়ার একটা স্কোপ বা এই অপরচুনিটিস তারা গ্র্যাব করছে। সো আমরা তখন চিন্তা করলাম যে আমরা যদি ডিরেক্ট ক্লায়েন্ট ধরতে চাই তাহলে আমাদের আসলে কি করা উচিত। সো তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা দরকার, এবং যেই কাজটা আমরা মার্কেট প্লেসের থ্রুতে নিচ্ছি সেই কাজটাইকে আমরা ওয়েবসাইট থেকে, আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সেই টার্গেট কাস্টমারকে রিচ করে কাস্টমার নেওয়া সম্ভব কিনা। আর যেহেতু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস দিতাম, সো যে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করা আমাদের জন্য কম্পারেটিভলি ইজি ছিল। এর সাথে যখন আমরা আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংয়ের আরও কিছু সার্ভিস অ্যাড করি, সো তখন আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করে আমরা এই কান্ট্রিগুলোতে আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হান্ট করতাম, এবং তাদেরকে তাদের পুরো কোম্পানির গ্রোথের পেছনে আমরা বাংলাদেশ থেকে বসে তাদের বিজনেস গ্রো করার পেছনে কাজ করতাম। প্রথমে নিজে নিজে মানুষকে ডিজিটাল মার্কেটিং সেবা দিলেও বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন অনেক মানুষ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের অন্তত 30টি দেশে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে বিজকপ। আর রাইট নাও আমরা প্রায় 30টা দেশে আমাদের সার্ভিস প্রোভাইড করছি। এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, তারপরে হচ্ছে গিয়ে মিডল ইস্টের কিছু কান্ট্রি। সো সব মিলিয়ে হচ্ছে আমরা প্রায় 30টা কান্ট্রিতে আমরা রাইট নাও সার্ভিস প্রোভাইড করছি। ডোমেস্টিক মার্কেটে আমাদের আসলে কাজ করা শুরু হয়েছে 2017 থেকে। সো রকমারি ছিল আমাদের প্রথম বাংলাদেশি ক্লায়েন্ট। সো ডোমেস্টিক মার্কেটে আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি। রাইট নাও আমরা বিক্রয়.com-এর সাথে কাজ করছি, আমরা ফেয়ার গ্রুপের সাথে কাজ করছি, তারপরে হচ্ছে রকমারির সাথে স্টিল আমরা কাজ করছি। এছাড়াও আরও প্রচুর ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে যাদেরকে আমরা টাইম টু টাইম কনসালটেন্সি প্রোভাইড করে তাদের বিজনেসকে বাংলাদেশে এবং গ্লোবালি এক্সপান্ড করতে হেল্প করছি। অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল মার্কেটে যে কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিজনেস এক্সপান্ড করতে চায়, যেমন আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লায়েন্ট হচ্ছে পেওনিয়ার। এটা একটা ফিনটেক কোম্পানি, ইউএস বেসড ফিনটেক কোম্পানি। সো তাদেরকেও আমরা বাংলাদেশ মার্কেটে তাদের বিজনেস ডেভেলপ করতে হেল্প করছি। আমাদের আসলে 3 ধরনের টিম মেম্বার আমাদের সাথে আছেন। একটা হচ্ছে যারা একদম ইনহাউস পেরোল সিস্টেমে, আরেক ধরনের টিম রয়েছেন যারা হচ্ছে রিমোটলি আমাদের সাথে কাজ করতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং হচ্ছে কিছু ইন্ডিয়া এবং ফিলিপিন থেকেও কিছু টিমমেট আমাদের সাথে কাজ করছেন। এছাড়া আমাদের একটা ফ্রিল্যান্স টিম আছে যারা অ্যাডহক বেসিকে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকেন। ডিজিটাল মার্কেটিং সেক্টরটি আগামী দিনগুলোতে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও মনে করেন তরুণ উদ্যোক্তা নাহিদ হাসান। থাকছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদুল মুনিরের সাক্ষাৎকার, তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম।
কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশ আমদানি এ সংক্রান্ত ব্যবসার খুঁটিনাটি নানা দিক এবং সার্বিকভাবে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদুল মনিরের সাথে। জনাব শাহিদুল মনির, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা মহামারী এবং লকডাউনের কারণে কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কিছুদিন আগে আপনাদেরকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল এবং তার বিপরীতে আমরা দেখতে পেরেছি যে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ার কারণে ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবের মতো পণ্যের বেশ চাহিদাও বেড়েছিল। একটা ক্রাইসিস তৈরি হয়েছিল সাপ্লাই এবং ডিমান্ডের ক্ষেত্রে। তো সেই ক্রাইসিস আপনারা কতটুকু অতিক্রম করতে পেরেছেন বর্তমানে? আপনারা জানেন যে 2019 ডিসেম্বর থেকে যখন কোভিড স্প্রেড আউট শুরু হলো চায়না থেকে, সেই সময়ই চায়নার সমস্ত ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যায় এবং আমাদের যে আইসিটি যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো ম্যাক্সিমামই তৈরি হয় চায়নার ফ্যাক্টরিতে। আমাদের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে, এইচপি, ডেল, লেনোভো, প্রত্যেকেরই ফ্যাক্টরি চায়নাতে এবং সেখান থেকেই প্রোডাকশনটা হয়ে আমাদের কাছে হাতে এসে পৌঁছায়। ডিসেম্বরের এই বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আমরা এই সংকটে পড়ি। আমরা কোনো জিনিস ইম্পোর্ট করতে পারছিলাম না ওই সময়, আইসিটি ডিভাইস। এবং পরবর্তীতে যখন পুরো পৃথিবী জুড়ে লকডাউন হয়ে যায়, ওই সময় বাংলাদেশেও লকডাউনের আওতায় চলে আসে। ওই সময় তো পুরোপুরি বন্ধ হয়ে যায় আমাদের ডিভাইসগুলো কালেক্ট করা। কিন্তু সেই লকডাউনের সময় আমাদের এই আইসিটি ডিভাইসের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যায়। আপনি জানেন যে আমাদের হোম অফিস, আমাদের অনলাইন স্কুল এবং পুরো আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু আমাদের অনলাইনের উপরেই, আমাদের জীবনটা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যায়। এই ই কমার্স সেক্টর অনেক বুমিং হয়। আমরা ঘরে বসে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অর্ডার করতে থাকি এই ডিভাইসের মাধ্যমে। এই সব কিছু মিলিয়ে ওই সময় ডিভাইসের যেই চাহিদাটা বেড়েছে সে অনুযায়ী আমরা যোগান দিতে পারিনি এবং এই যোগানের এই শর্টেজটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। পরবর্তীতে যখন চায়নায় ফ্যাক্টরিগুলো ওপেন হলো, ওই সময় দেখা গেল যে আমাদের যে ডিভাইসগুলো দিয়ে আমাদের যেই কোম্পানিগুলো দিয়ে ডিভাইসগুলো তৈরি করা হয়, সেই কোম্পানিগুলোর শর্টেজ দেখা গেল। আমাদের চিপসেটের শর্টেজ হলো, আমাদের ডিসপ্লে প্যানেলের শর্টেজ তৈরি হলো ওয়ার্ল্ড ওয়াইড। এবং সে কারণে আমরা যখন আমাদের প্রিন্সিপালদের কাছে, সাপ্লায়ারদের কাছে যখন বলছি যে তোমরা আমাকে 10,000 পিসেস ল্যাপটপ দাও, ওই সময় তারা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে 3,000 পিস ল্যাপটপ। দ্যাট মিনস আমাদের ডিমান্ড অনুযায়ী তারা আমাদের আইসিটি ডিভাইসগুলো দিতে পারছে না এবং না পারার কারণে এই সংকটটা রয়েই গেছে। তো আমরা আশা করছি হয়তো এই ক্রাইসিসটা আস্তে আস্তে করে নেক্সট 6 to 9 মান্থসের ভিতরে হয়তো এটা স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে কম্পিউটারের মার্কেটগুলোতে আমরা দেখেছি যে ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। তো সেই দাম বাড়ার কারণগুলো কি কি বলে আপনি মনে করেন? দাম বেড়ে যাওয়ার কারণটা হলো, যেহেতু আপনি জানেন যে ডিমান্ড এবং সাপ্লাইয়ে যখন বড় রকমের গ্যাপ হয়ে যায়, ওই সময় দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আগে প্রিন্সিপালদের কাছ থেকে বলতাম যে তুমি আমাদেরকে 2,000 পিস দাও, প্রিন্সিপালরা বলতো 2,000 পিস না, তুমি 3,000 পিস নাও। ওই সময় একটা বার্গেনিংয়ের অপশন থাকতো যে না ঠিক আছে, আমি তোমাকে বেশি কোয়ান্টিটি নিচ্ছি, তুমি আমাকে একটু প্রাইসটা কমিয়ে দাও। এখন আমরা ওদেরকে ডিমান্ড করছি যে আমাকে 10,000 পিস দাও, সে বলছে আমি 10,000 পিস দিতে পারবো না, তোমাকে আমি 3,000 পিস দিচ্ছি। সেখানে তো আমাকে বার্গেনিং করার কোনো অপশনই নাই, আমি প্রাইজের নিয়েও তাকে সঙ্গে কোনো কথাই বলতে পারছি না। আর ওয়ার্ল্ড ওয়াইড আপনার চিপস এবং প্যানেলের সংকট হওয়ার কারণে এই দুটো জিনিসের দামও বেড়ে গেছে। এই সব কিছু মিলিয়ে ডিভাইসের দামটা প্রিন্সিপালের এন্ডে বেড়েছে একটা পর্যায়ে। আর সেকেন্ডলি আরেকটা কারণে বেড়েছে আমাদের ফ্রেট চার্জ। আগে 40 ফিট হাইকিউ কন্টেনার আমরা চায়না থেকে আনতাম $1,1200। এখন হাইকিউ কন্টেনার আমাদের আসছে $3,000 থেকে $3,600 এক একটা কন্টেনারে রেন্ট পড়ছে, ভাড়া পড়ছে এরকম। তো সেই কারণে ফ্রেট চার্জটা 3 গুণ বেড়ে গেছে। আমরা যখন নাকি এয়ার শিপমেন্ট করছি, এয়ার শিপমেন্টের ভাড়াও 3 গুণ বেড়ে গেছে। তো এই কস্টিংগুলো আমাদের সব প্রোডাক্টের উপর গিয়ে পড়ছে এবং এই কারণে দামটা বেড়ে গিয়েছে। আমাদের দেশে ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবের যে চাহিদা আছে সেটা মূলত পূরণ করা হয় আমদানি নির্ভরতা থেকে। তো এই আমদানি নির্ভরতা কমিয়ে কেন আমরা পারছি না দেশীয়ভাবে উৎপাদন করতে এবং দেশীয় চাহিদা কেন আমরা নিজেরাই পূরণ করতে পারছি না? খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে আপনি যে ডিজায়ারটা, আপনি যে কোশ্চেনটা করেছেন বা আপনার যে ডিজায়ারটা, এটা আমাদের সবার ডিজায়ার। মাননীয়, আমার যদি একটু স্মরণ করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির একটা এক্সপোতে এসেছিলেন প্রধান অতিথি হিসাবে 2010 সালে এবং তখন এসে উনি বলেছিলেন যে আমাদের এই আইসিটি ডিভাইসগুলো আমাদের নিজেদেরই তৈরি করা উচিত এবং সক্ষমতা অর্জন করা উচিত। আমরা এরপর থেকে এটা নিয়ে কাজ শুরু করেছি এবং আপনাকে আমি খুব আশার বাণী শোনাতে চাই যে আমাদের অনেক মেম্বাররা এখন নিজেরাই বাংলাদেশে এই আইসিটি ডিভাইসগুলো তৈরি করছে। আমাদের ওয়ালটন থেকে শুরু করে
অনেকগুলো কোম্পানি আছে, হালিমা টেলিকম, সিম্ফনি, স্যামসাং, অনেকগুলো কোম্পানি আছে যারা নাকি বাংলাদেশেই এখন আইসিটি ডিভাইস তৈরি করছে। সেটা একটা বড় রকমের মানে আমাদের জন্য সুখবর। আর আমরা কম্পিউটার সমিতি থেকে গত 2 বছর ধরে আমরা মেড ইন বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমরা এক্সপো করছি, এইটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সরকারও এই ব্যাপারে খুব সচেতন, এবং আমাদের যেই ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এসকেডি করে গুডস নিয়ে আসলে ওখানে অনেকাংশেই আমাদের ট্যাক্সের রেয়াত দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের সরকার বিভিন্ন জায়গাতে হাইটেক পার্ক করেছে আমাদের এই ম্যানুফ্যাকচারিং এই প্ল্যানগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখন বাংলাদেশে একটি অবস্থা তৈরি হয়েছে যেখানে নাকি আমরা আইসিটি ডিভাইসগুলো বাংলাদেশে তৈরি করতে পারি। এখন আমাদের যে স্মার্টফোনগুলো আমরা ব্যবহার করি, এটার ম্যাক্সিমামগুলো আমাদের বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। আমাদের ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে যদি আমরা যাই, আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে অলমোস্ট 90% এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই সবগুলো হলো কি সক্ষমতার গল্প। এই সক্ষমতার গল্প কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা অনেক লম্বা সময় ধরে, আমাদের কম্পিউটার সমিতির বয়স প্রায় 35 বছর, লম্বা সময় ধরে আমরা এই আইসিটি শিল্পকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, সেটা আমাদের জন্য একটা বড় রকমের ইন্সপিরেশনের ব্যাপার ছিল। এবং এই একসঙ্গে সরকার এবং ইন্ডাস্ট্রি একসঙ্গে হেঁটে যাওয়ার কারণেই কিন্তু এই সক্ষমতার জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং এটা যেহেতু একটা হাইটেক ইন্ডাস্ট্রি, এটা বললেই রাতারাতি আপনার সমস্ত জিনিস এখানে পড়াশোনা করে ফেলা যাবে না। এখানে অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে। আপনার একটা ল্যাপটপ তৈরি করতে গেলে যে ডিভাইসগুলো লাগবে, প্রসেসর, র্যাম, মাদারবোর্ড এবং অন্যান্য যে ডিভাইসগুলো, এই প্রত্যেকটা ডিভাইস কিন্তু চায়নাতেও এক একটা ডিভাইস এক একজন তৈরি করছে, এবং ম্যানুফ্যাকচার এই সবগুলো ডিভাইসকে আউটসোর্সিং করে একসঙ্গে নিয়ে এসে এরপরে এই পড়াশোনাটা যাচ্ছে। আমাদের ম্যানুফ্যাকচারিং আইসিটি ডিভাইস ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের বাংলাদেশ নতুন, এটা খুব বেশি দিনের গল্প না। তো সে কারণে আমাদের কিছু জটিলতা আছে, তো সেটা সরকার সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে, এবং আমরাও আশা করছি যে আস্তে আস্তে করে এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে, এবং আমরা খুব স্মুথলি এখানে ম্যানুফ্যাকচারিং যারা করছেন তারা খুব স্মুথলি তাদের ব্যবসাটা করতে পারবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকার কতটুকু সফল হতে পেরেছে বলে আপনি মনে করেন? যে যাত্রাটা শুরু হয়েছে 2008 সালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে একসঙ্গে, সেই যাত্রাতে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু খুবই সন্তুষ্ট। এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যখন বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, ওই সময় কিন্তু আমি এই সক্ষমতার গল্পগুলো কিন্তু আমি দেখতে পাই। আপনি আমাদের যতগুলো কম্পিটিশনগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি রোবোটিক্স বলেন, সেখানে কম্পিটিশন করে আমাদের ছেলেমেয়েরা সোনা জিতে নিয়ে আসে। আমাদের ব্লক চেইনে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা সাফল্যর গল্প কিন্তু দেখাতে পারছে, সাফল্য কিন্তু দেখাতে পারছে। আমি যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে যাই, ওই সময় আমাদের এখানে যেই অ্যাক্টিভিটিসগুলো আছে, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজেশন হয়, আমাদের গর্বে বুকটা ফুলে যায়। না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই ঘোষণাটা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, এটা আসলে আমরা সক্ষমতার জায়গায় নিয়ে যেতে পেরেছি। বাংলাদেশে 2021 সালের নভেম্বরের 11 থেকে 14 তারিখে WCIT হবে, যাকে বলা হয় আইসিটির অলিম্পিক। সেটা একটা প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট। সেই ইভেন্টটা বাংলাদেশে আমরা করতে যাচ্ছি নভেম্বরের 11 থেকে 14 এই সময়কালে। এবং সেখানে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড যারা নাকি মানে টেক পিপলরা আছে সবাই জয়েন করবেন। কোভিডের কারণে হয়তো সবাই ফিজিক্যালি জয়েন করবেন না, অনেকে অনলাইনে জয়েন করবেন। তো এরকম একটা মেগা ইভেন্ট কিন্তু বাংলাদেশকে বেছে নেওয়ার পিছনেও কিন্তু এটা এই সক্ষমতার গল্পটাই কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছে যে না, আমরা আইসিটিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সক্ষমতার জায়গায় যাচ্ছি, এবং এই ইভেন্টটা বাংলাদেশে হচ্ছে। আমাদের 2019-এ যখন আর্মেনিয়াতে এই সেম ইভেন্টটা হলো, সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান ওখানে অ্যাওয়ার্ডেড হলো। এবং এই পুরো 85টা দেশের হাজার হাজার লোকে সামনে যখন নাকি বাংলাদেশের নামটা উচ্চারিত হলো, যখন বলা হলো যে ডিজিটাল বাংলাদেশ এর জন্য আমাদের স্পেশাল চেয়ারম্যানস অ্যাওয়ার্ড দেওয়া হলো, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই ওই সময় গিয়েছিলেন, আমিও ছিলাম ওই প্রোগ্রামটাতে। আমরা এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছিলাম বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে। এটা আসলে আমাদের প্রত্যেকেরই জন্য একটা বড় রকমের গর্বের ব্যাপার যে না, আমরা পুরো পৃথিবী আমাদেরকে রিকগনাইজ করছে যে আমরা একটা সক্ষমতার জায়গায় যাচ্ছি এবং আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। তো আমি আশা করব যে
আমাদের এই 2021 নভেম্বরে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা সাফল্য সঠিকভাবে আমরা করতে পারবো। আমরা পুরো পৃথিবীর সামনে দেখাতে পারবো যে না, বাংলাদেশ একটা সক্ষমতার জায়গায় যাচ্ছে এবং আইসিটি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ছেলেরা মেয়েরা ভালোভাবে এই সেক্টরটাকে লিড দিতে পারছে, এটা আমরা আসলে ইনশাআল্লাহ দেখাতে পারবো বলে আমি আশা করছি। তথ্য প্রযুক্তির বিকাশ এবং নতুন বাজার তৈরির জন্য সম্প্রতি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দলের সাথে আপনি উজবেকিস্তান সফর করেছেন, তো সেই সফর কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন? আমরা বেসিক্যালি আমাদের যে সক্ষমতার জায়গাটা বা আমরা কী কী উদ্যোগ নিয়েছি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, সেই জিনিসটা ওদেরকে আমরা বলেছি। উজবেকিস্তানে যারা নাকি ছিলেন, আমরা ওখানে উজবেকিস্তানের আইসিটি মিনিস্টার, ওখানে আইসিটি অ্যাডভাইজার, ওখানকার ডেপুটি প্রাইম মিনিস্টার সবার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। এটার পাশাপাশি ওখানে যারা আইসিটি বিজনেস করছেন তাদের সঙ্গে আমাদের একাধিক বৈঠক হয়েছে এবং সেই মিটিংগুলোতে আমরা আমাদের এখানে কি কি স্টেপ আমরা নিয়েছি, আমাদের এখানের যেই প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে তাদেরকে বলেছি এবং তারা খুবই আগ্রহী হয়েছে আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য, একসঙ্গে কাজ করার জন্য। এবং আমরা অনেকগুলো এমইও ওখানে সিগনেচার করেছি এবং আমরা আশা করছি যে যেহেতু কালচারালি আমরা একই রকমের জায়গাতে আছি, তো সেক্ষেত্রে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আমরা আশা করছি যেটা বাণিজ্যিকরণের সম্ভব এবং আমরা একসঙ্গে দুই দেশ মিলে কাজ করার ব্যাপারে আশাবাদী। তারাও এখানে বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমাদের যে হাইটেক পার্ক আছে, আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে, এই জায়গাগুলোতে তারা ইনভেস্ট করতে তারা ইন্টারেস্টেড এবং আমরা আশা করছি যে নভেম্বর মাসে আমাদের যে ইভেন্টটা হবে সেই ইভেন্টটাতে তারা পার্টিসিপেট করবেন এবং সেই সময় আমরা আশা করব যে দুই দেশের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং ব্যবসায়িক একটি সম্পর্ক মাধ্যমে আমরা হয়তো সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। জনাব শাহিদুল মনির, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভির দর্শককেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্প্রতি ইভ্যালি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিছুটা আস্থার সংকটে পড়েছে দেশের সম্ভাবনাময় ই কমার্স খাত। তবে এই সংকট অতি দ্রুত কাটিয়ে উঠবে বলেও মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক উন্নত দেশে জনপ্রিয়তা লাভ করে অনলাইনে কেনাকাটা বা ই কমার্স। পৃথিবীর প্রথম সারির ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের মালিকরা। বাংলাদেশও গত এক দশক ধরে অনলাইনে কেনাকাটা বেশ বেড়েছে। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে ই কমার্সের জনপ্রিয়তা বেশ বেড়ে যায়। মানুষের অনেকটা আস্থা অর্জন করে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মানুষের আস্থা সংকটে পড়েছে সম্ভাবনাময় এই খাতটি। বিশেষ করে ই ভ্যালি, ই অরেঞ্জ কিংবা ধামাকা সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান মানুষের অর্ডার করা পণ্য কিংবা নগদ অর্থ ফেরত দিতে না পারায় বিতর্কের সৃষ্টি হয়। এখন আমার টাকা কি হবে, আমার কষ্টের টাকা, আমি এখন মনে করেন আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। ইবালি বন্ধ হয়ে গেল, সব কিছু হলো, কিন্তু আমাদের টাকার কি হবে? আমরা তো এক একজন সব কিছু সর্বস্ব হারাই এই পেমেন্টগুলো পাইতেছি, কারণ আমাদের এইটার উপরে লাভ লস ওইখানে সবই ওই ইনভেস্ট ওইখানে। কিন্তু আমাদের যে সাধারণ পাবলিক যারা সাধারণ টাকা ইনভেস্ট করে তারা তো টাকা আমরা পাইতেছি না। ওই টাকা না পাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে আমি 95%। সম্প্রতি প্রতারণার অভিযোগে গ্রেফতার হন ইভ্যালি চেয়ারম্যান শামিমা নাসরিন, সিইও মোহাম্মদ রাসেল। গত 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কোম্পানির দায় ছিল 403 কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল 65 কোটি টাকা। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় প্রতিষ্ঠানটির আরও বহু দেনা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। বিদেশি একটি ই কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার 1:2, এটার আলোকে সে প্রথমত ইভ্যালি কার্যক্রম শুরু করে। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেফতারকৃত রাসেল জানায়, প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন।
দেশের ই কমার্স খাতের কয়েকটি প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ড যখন এই অবস্থায়, তখন এই খাত নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট দেখা দিতেই পারে। বিগত কয়েকদিনে অনলাইনে মানুষের কেনাকাটার প্রবণতা কিছু হলেও কমেছে, সেই সাথে নতুন ক্রেতাও কম যুক্ত হচ্ছে অনলাইন মার্কেটগুলোতে। তাই সার্বিকভাবে কিছুটা সংকটে ই কমার্স খাত। প্রথমত হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে কিন্তু নগণ্য, হয়তো 10টা 5টা 20টা প্রতিষ্ঠান, এর মধ্যে আবার অর্ধেকে কিন্তু আমাদের মেম্বার না। আবার আপনার ধরেন বেশিরভাগ আমাদেরই মেম্বার আছে 1600 মেম্বার। তো খুব নগণ্য কয়েকটা প্রতিষ্ঠানের, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানের জন্যই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে আপনার অগ্রিম পেমেন্ট নেওয়ার কারণে, যেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আপনারা জানেন যে আমরা সরকারের সাথে একটা এসওপি তৈরি করেছি, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021, গত জুলাই 4 তারিখে এটা প্রকাশিত। এটা হওয়ার পর কিন্তু অগ্রিম টাকা নেওয়াটা এখন কিন্তু বন্ধ রয়েছে। তো এটা কিন্তু একটা কাজ হয়েছে যাতে করে অগ্রিম টাকা না। এখন দর্শকরা কিন্তু আপাতত অগ্রিম টাকা যেখানে রিস্ক মনে করবে সেখানে যেন অগ্রিম পেমেন্টটা না দেয়, তারা ক্যাশ অন ডেলিভারি দেয়, সেটা তাদের ওই অপশনটা নেওয়া উচিত। আর আমরা কিন্তু কয়েকবার নোটিশ করেছি দর্শকরা যেন, যারা অতিরিক্ত অফার দিচ্ছে, অস্বাভাবিক কম দাম অফার করছে, এবং যে সমস্ত কোম্পানির রিভিউ ভালো না, যাদের ধরেন ফেসবুকে বা ওয়েবসাইটে অনেক কাস্টমার বলছে তারা প্রোডাক্ট পায় নাই, এই ধরনের রিভিউ দেখে তাদের কাছ থেকে যেন একটু অবশ্যই সতর্ক থাকে। আপাতত ক্রেতা সাবধানতা হচ্ছে সবচেয়ে বড়। আর যারা অভিযুক্ত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন অন্তত ভোক্তা অধিকারে একটা ফাইল ড্রপ করে রাখেন। কখনো এসব কোম্পানি যদি তথ্য এদিক সেদিক হতে পারে, যেহেতু অনলাইন সিস্টেমে এসব কোম্পানি চলছে, অনেকে গ্রেপ্তার হয়ে গেছে, এই তথ্যগুলো যদি না পাওয়া যায় তবে হয়তো বিচারিক প্রক্রিয়া তারা যদি টাকা পেতে পারেন একটু জটিলতা হতে পারে। তাই এই জন্য আমি গ্রাহকদেরকে বলবো তারা অবশ্যই যেন ভোক্তা অধিকারে তাদের ফাইলটা সাবমিট করে রাখে, এটা অনলাইনে করা যায়। বর্তমানে দেশে বহু মানুষের কর্মসংস্থানের জায়গা এই ই কমার্স খাত। তাই বিশেষজ্ঞরা বলছেন, ই কমার্স খাত নিয়ে সরকার যে নীতিমালা করেছে তা সঠিকভাবে বাস্তবায়ন হলে এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।